সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ার আশীর্বাদে ভালো আছি। আজকে আসলে আমাদের এই ক্লাসটি আমাদের ফেরদৌস স্যারে নেওয়ার কথা ছিল, তো আমাদের একটু কারণে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, যে আজকে আমি ক্লাসটা নিয়ে নিচ্ছি, ফেরদৌস স্যার আগামী বৃহস্পতিবার তোমাদের ক্লাসটি নিয়ে নেবে। ঠিক আছে? তো আজকে প্রথমে আমাকে এনশিওর করো যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাকে জানাবে। আর অবশ্যই তোমরা একটা কাজ করো, যে এই ক্লাসটি যার যার তোমাদের ওয়ালে শেয়ার করে দাও। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো তোমরা একটা কাজ করো, তোমাদের যারা ক্লাসে এখন জয়েন করছো সবাই তোমাদের নিজ নিজ রোলগুলো কমেন্টে লিখে ফেলো। আচ্ছা, আজকে আমরা ক্লাসটি সাজিয়েছি সেই ওই দ্বিতীয় অধ্যায়, ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। এই অধ্যায়েরই আবার ক্লাস আমরা সাজিয়েছি। তো এই অধ্যায়ের যে টপিকের উপর ক্লাস নেব সেটা হলো আমাদের ক্লাউড কম্পিউটিং। নতুন একটা টেকনোলজি বা প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, খুব মজার একটা টপিক। তো সবাই তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে। আমি যা যা বলবো বা আমার বোর্ডে যা কিছু লেখা আছে তোমরা সুন্দর করে লিখে ফেলো। ঠিক আছে? তো পর্যায়ক্রমে লিখবে, এখনই পুরোটা লেখার দরকার নেই, আমি একটা একটা পয়েন্ট আসবো আর তোমরা লিখবে। তো আমাদের আজকের ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে যে ক্লাউড কম্পিউটিং বিষয়টা কি, তারপর হলো যে এর বৈশিষ্ট্য, তারপরে এর মডেল, শ্রেণীবিভাগ, এর সুবিধা কি অসুবিধা কি, এই বিষয় সম্পর্কে তোমরা আমাদের আজকের এই ক্লাস শেষে ব্যাখ্যা করতে পারবে। আর আমার আজকের এই ক্লাউড কম্পিউটিং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখা গেছে গত বছর বা তার আগের বছর বোর্ড ফাইনাল পরীক্ষাতেও তোমার এই টপিক থেকে একটা প্রশ্ন আসছিল। তো যাই হোক, এখান থেকে কিছু না কিছু থাকে, এমসিকিউ বা সিকিউ, যে কোনো প্রশ্ন থাকে। তো যাই হোক, এখন আমরা চলে আসি আসলে ক্লাউড কম্পিউটিং বিষয়টা কি। তো এই বিষয়টা বোঝার জন্য আমরা আজকে এই ক্লাউড কম্পিউটিং এটা বোঝার জন্য এই জায়গা থেকে, অর্থাৎ ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কিং, এই জায়গা থেকে আমরা অন্য একটা জায়গায় উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমার বাসায় স্বাভাবিকভাবে তোমরা বা আমরা বাসা বাড়িতে যে থাকি, সেখানে দেখা যায় যে কয়জন সদস্য থাকে, 3 জন, 5 জন, 7 জন, 10 জন, এরকম ম্যাক্সিমাম 10 জন। আর এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ছোট ফ্যামিলি, এর বেশি মেম্বার থাকে না। তো 10 জন ফ্যামিলির জন্য আমাদের বাসা বাড়িতে ধরো খাওয়া দাওয়া, রান্নাবান্নার যে বাসনপত্র যেগুলো আমাদের প্রয়োজন, ম্যাক্সিমাম 10 জনের জন্য কতগুলো কার থাকতে পারে? 10টা বা 20টা প্লেট, হ্যাঁ, তারপর হাঁড়ি পাতিল, হ্যাঁ, এই 10 জনের অনুযায়ী যতটুকু ততটুকুই। কিন্তু ধরো তোমার ফ্যামিলিতে কোনো একজন ব্যক্তির তোমার ভাই বা তোমার বোনের বিয়ে হবে। তো সেই বিয়ের ক্ষেত্রে তখন আমরা একটা আয়োজন থাকে। এমনও বিয়ের আয়োজন হয়, অনেক সময় দেখা গেছে যে 100, 200, 500, 1000 পর্যন্ত লোকের কিন্তু আয়োজন হয়ে থাকে। তো সেই বিয়ের আয়োজনে দেখা গেছে যে আমাদের ওই আয়োজনগুলোতে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তো খাওয়া দাওয়ার জন্য আমাদের এই সকল দেখা গেছে প্লেট প্রয়োজন, তোমার দেখা গেছে হাঁড়ি পাতির প্রয়োজন, এগুলো নানা বিষয়ক ইত্যাদি কিন্তু যন্ত্রাংশ আমাদের প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন কিন্তু সহজ একটা টেকনিক। আগে দেখা গেছে আমাদের কি করা হতো, অনেক আগে 10 বছর 20 বছর আগে আমরা অন্য বাড়ির অন্য ফ্যামিলি থেকে দেখা গেছে প্লেট বা ইত্যাদি ইত্যাদি নিয়ে আসা হতো গ্রামের ক্ষেত্রে। কিন্তু এখন গ্রাম বা শহর যেই জায়গায় যাও না কেন, সমগ্র জায়গাতে সুন্দর একটা সিস্টেম চলে আসছে। কীরকম সিস্টেম চলে আসছে? যে বিয়ের জন্য আমরা ওই হাঁড়ি পাতিল আর এখন ওইরকমভাবে কিনে রাখি না, জাস্ট আমাদের যতটুকু ততটুকু তো আছেই। যখন এরকম একটা ফাংশন বা এরকম যখন একটা অনুষ্ঠানের প্রয়োজন হয়ে যায়, তখন আমরা কি করে থাকি? তখন দেখা গেছে যে
আমরা ওই ডেকোরেটরের দোকানে ওখানে চলে যাই, গিয়ে তাদের সাথে কথা বলি যে আমাদের এরকম একটা আয়োজন হবে, 500 বা 1000 মানুষের একটা আয়োজন হবে, তার জন্য আমার এতগুলো প্লেট লাগবে, এতগুলো তোমার হাঁড়ি পাতিল বিভিন্ন যা যা লাগে এতগুলো লাগবে। তখন সুন্দর তারা কিন্তু আমরা ওই জায়গা থেকে আমরা কি করি, ভাড়া করে নিয়ে আসি। এখন এই ভাড়া করার ফলে আমাদের কি লাভ? দেখো, একটা ফ্যামিলিতে একজন ভাই একজন বোন যদি থাকতো, সেক্ষেত্রে দেখা গেছে দুইজনে 2টা বিয়ে, এর থেকে বেশি না। কিন্তু সেক্ষেত্রে যদি এই 2টা বিয়ের জন্য যদি আমরা থালা হাঁড়ি পাতিল এগুলো আমরা কিনে রাখি, তাহলে এই বিয়ের এই পারপাজেই দেখা যাবে আমাদের অনেক টাকা কিন্তু খরচ হয়ে যাবে। দেখা যাবে যে একটা সিরামিকের একটা প্লেটের দাম 200 টাকা, এরকম যদি 1000 প্লেট হয় তাহলে দেখো কত টাকা খরচ হবে। তার হাঁড়ি পাতিল দেখা যাবে যে 2-3 লাখ বা 4-5 লাখ টাকা আমাদের এইগুলো পারপাজেই কিন্তু খরচ হয়ে যাবে। কিন্তু দেখো, এখন একটা মানে সুন্দর একটা টেকনিক, আমরা ভাড়া নিয়ে আসতেছি। ভাড়া নিয়ে যেখানে সিরামিকের প্লেট 200 টাকা বা 100 টাকা, সেখানে আমরা 2 টাকা বা 5 টাকা দিয়ে আমরা ভাড়া নিয়ে আসতেছি। ফলে উভয় পক্ষ কিন্তু লাভ। আমাদের বিয়ের ক্ষেত্রে আমার তো বিয়ে তো হবে 2টা, একটা ছেলে বা একটা মেয়ে, দুইজনের বিয়ে হবে। সেক্ষেত্রে দেখা গেছে যে আমার ওই বিয়ের পর তো আর এতগুলো প্লেট বা এতগুলো থালা বা এতগুলো হাঁড়ি পাতিল তো আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে আমাদের ওই ভাড়া নিয়ে দেখা গেছে সেখানে 5 লাখ টাকা খরচ হইতো যদি কিনে রাখতাম, সেই ক্ষেত্রে দেখা গেছে মাত্র আমাদের 5,000 বা 10,000 টাকা বা 20,000 বা 50,000 টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। কোথায় তাহলে 5 লক্ষ টাকা, কোথায় 50,000 টাকা, ঠিক আছে? কিন্তু আমরা যদি কিনে রাখতাম সেগুলো আমরা কাজেও লাগাইতে পারতাম না, দেখা গেছে আমাদের অনেক টাকা কিন্তু আমাদের খরচ হয়ে যেত। তাহলে এটা কি আমরা উপকৃত হলাম না ভাড়া নেওয়ার ফলে? এখন দেখা গেছে যে যারা ভাড়া দিল তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ। কি ধরনের লাভ? যে তারাও দেখা গেছে জিনিস আমরা যতগুলো নিয়ে আসি ততগুলোই কিন্তু তাদেরকে ফেরত দেই, তাই না? তাহলে জিনিস তারই থাকলো, যিনি আমাকে ভাড়া দিলেন, ডেকোরেটরের মালিক যিনি আমাকে ভাড়া দিলেন, প্রোডাক্ট বা জিনিস তারই থাকলো, মাঝখান থেকে তার হয়তো 10,000, 20,000 বা 50,000 টাকা কিন্তু তার লাভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে উভয় পক্ষে কিন্তু আমরা উপকৃত হলাম। এখন এই যে একটা কথা বললাম, এগুলো ধরো বিভিন্ন জায়গায় এগুলো এরকম কিন্তু ভাড়া নিয়ে আমরা অনেক কিছু কিন্তু চালাচ্ছি। তাহলে এই যে বিষয়টা, এখন আইসিটির ক্ষেত্রেও এই বিষয়টা আমাদের চলে আসছে যে আইসিটির অনেক প্রোডাক্ট আমরা ভাড়া নিয়ে ব্যবহার করতে পারি। যেমন দেখা গেছে যে অনেক সফটওয়্যার আছে, আমরা হয়তো মোবাইলের অ্যাপস ব্যবহার করতেছি ছোটো মাপের, কিন্তু একটা অফিসের বা একটা ইয়ের ক্ষেত্রে যদি বলো, প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক বড় মাপের সফটওয়্যার থাকে। এখন ওই সকল বড় মাপের সফটওয়্যার অনেক প্রতিষ্ঠান আছে তাদের কেনার মতো সামর্থ্য নাই, যে 2 কোটি 5 কোটি টাকা বা 1 কোটি টাকা বা 50 লাখ টাকা কেনার মতো সামর্থ্য থাকে না, বা সামর্থ্য থাকলেও সেগুলোকে আবার মেনটেন করার একটা প্রয়োজন থাকে, সফটওয়্যার প্রতিনিয়ত মেনটেন করতে হয়। তো এখন দেখা গেছে যে এক ধরনের প্রতিষ্ঠান আছে ওই ডেকোরেটরের মতো, যে তারা কি করে সফটওয়্যারগুলোকে ভাড়া দেয়, আর বিভিন্ন প্রতিষ্ঠান কি করে ওই তোমার সফটওয়্যারগুলো ভাড়া নিচ্ছে। দেখা গেছে যে একটা প্রতিষ্ঠানের অনেক তথ্য রাখতে হয়, তথ্য রাখার জন্য তোমার হার্ড ডিস্ক দরকার, কারণ মেমোরি বা মেমোরি কার্ড দরকার, মেমোরির মধ্যে তথ্য থাকে, এগুলোকে মেনটেন করতে হয়। তারপর দেখা গেছে তোমার এই হার্ড ডিস্ক দেখা গেছে মেনটেনের ব্যাপার, কেনার একটা বিষয় থাকে। তো দেখা গেছে যে সেই ক্ষেত্রেও আমরা কি করতে পারি, যে ওই হার্ড ডিস্কের ওই হার্ডওয়্যারটাও কিন্তু আমরা ভাড়া নিয়ে চালাতে পারি। তবে সেই ক্ষেত্রে একটা বিষয় থাকে যে ইন্টারনেটের কানেক্টিভিটির একটা প্রয়োজন থাকে। তাহলে এই যে ভাড়া নেওয়ার সিস্টেম, হার্ডওয়্যার বা সফটওয়্যার, এটাকে আমরা বলতেছি কি ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিংটা এক কথায় যদি বলি কি হতে পারে, সরি, হার্ডওয়্যার বা সফটওয়্যার ভাড়া নেওয়ার সিস্টেম। তাহলে আমি সংক্ষেপে লিখলাম, তোমাদের বইতে ডিটেলস আছে। আমি সংক্ষেপে যদি বলি যে হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো, ইন্টারনেট তো লাগবে, এগুলো ভাড়া নেওয়ার সিস্টেমটাই হলো আমরা কি বলতে পারি, সেটাকে ক্লাউড কম্পিউটিং বলতে পারি। তাহলে ক্লাউড কম্পিউটিং বিষয়টা আমরা বুঝে ফেললাম এক কথায়, যে হার্ডওয়্যার বা সফটওয়্যার এগুলো ভাড়া নেওয়ার সিস্টেমটাই হলো আমাদের ক্লাউড কম্পিউটিং। এখন এই ক্লাউড কম্পিউটিং
ধরো এই ক্লাউড কম্পিউটিংয়ের আমরা এই যে আইসিটি শিখতেছি কেন, এগুলো আমাদের প্রায়োগিক ক্ষেত্রে আমরা ব্যবহার করব, আমাদের আমরা নিজেরা আস্তে আস্তে দেখা যাবে আমরা সফটওয়্যার তৈরি করবো, আমরা ওয়েবসাইট তৈরি করব, আমরা ক্লাউড কম্পিউটিং সিস্টেম এটা ব্যবহার না। যেহেতু তোমরা আইসিটি পড়তেছো, যে ক্লাউড কম্পিউটিং সিস্টেম নিয়ে তোমরাও একটা বিজনেস করতে পারো, হ্যাঁ, ডেকোরেটরের মতো। তবে ডেকোরেটর না, এই বিজনেসটা আরও ডেকোরেটরে দেখা গেছে যে এটা তো একটা লো মানের, দেখা গেছে সেখানে সীমিত পরিমাপের লাভ। কিন্তু ধরো এই যে Amazon.com, যদি অ্যামাজনের ক্ষেত্রে বলো, বা বিভিন্ন এরকম গুগল, বিভিন্ন তোমার অর্গানাইজেশন আছে, তারা কিন্তু ক্লাউড সিস্টেমে চলতেছে, তারা আমাদের কাছে অনেক কিছু ভাড়া দিয়ে আছে। আমরা দেখা গেছে যেমন গুগলের অনেক কিছু আমরা ব্যবহার করি, জিমেইলে দেখা গেছে 16 GB আমরা ফ্রি পাই, কিন্তু এর থেকেও তুমি যদি বেশি নিতে চাও স্পেস ভাড়া নিতে, তখন কিন্তু তোমার স্পেস যদি বেশি নিতে চাও তখন কিন্তু তোমাকে ভাড়া দিতে হবে। এখন হয়তো বা জিমেইলের ক্ষেত্রে 16 GB আমরা ফ্রিতে নিচ্ছি, কিন্তু বেশি পরিমাপে নিলে তোমার কিন্তু ভাড়া নিতে হবে। তাহলে তারা কিন্তু এরকম ভাড়া দেওয়ার সিস্টেম নিয়ে বিজনেস করতেছে। তো আমরা যদি এই বিজনেসটা আমরা করতে চাই, যে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ যে এরকম হার্ডওয়্যার সফটওয়্যার ভাড়া দিব, তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের একটা কী থাকে, নিয়ম নীতি থাকে। তুমি একটা দোকান আছে, ধরো একটা ফার্মেসির দোকান, সেখানে তো ন্যূনতম একটা বৈশিষ্ট্য থাকবে যে ফার্মেসিতে মিনিমাম কিছু ওষুধ কিন্তু থাকতেই হবে। এখন ধরো ফার্মেসিতে একজন লোক আসলো, এসে বললো যে ভাই একটা নাপা বা একটা প্যারাসিটামল দেন, তোমার ফার্মেসিতে প্যারাসিটামল নেই। সে লোক কি বলবে যে এত বড় একটা দোকান, একটা প্যারাসিটামলই নেয়, তাহলে কি হলো, তাই না? তাহলে তুমি যে এই বিজনেসটা করবা, তার মানে কি, তার মিনিমাম কিছু নিয়ম বা কিছু প্রটোকল কিন্তু থাকতে হবে। তো সেগুলিকে বলতেছি আমরা কি, বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমি এটা তোমরা সংক্ষেপে লিখে রাখো, আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, রুলগুলো লিখো, ক্লাস শেয়ার করে এবং রুলগুলো লিখো। এখন এই নিয়ম নীতি এগুলোকে বলতেছি আমরা বৈশিষ্ট্য। রিসোর্স স্ক্যালেবিলিটি, আরেকটা হলো অন ডিমান্ড সার্ভিস, আরেকটা হলো পে অ্যাজ ইউ গো। তুমি যদি ক্লাউড কম্পিউটিংয়ের এরকম একটা বিজনেস এগুলো করতে চাও, তাহলে এই তিনটা বৈশিষ্ট্য তোমার থাকতে হবে। কি কি? রিসোর্স স্ক্যালেবিলিটি, অন ডিমান্ড সার্ভিস, তারপর পে অ্যাজ ইউ গো। এখন বলি যে রিসোর্স স্ক্যালেবিলিটি এই বিষয়টা আসলে কি? স্ক্যালেবিলিটি মানে প্রচুর পর্যাপ্ততা। যে তুমি যদি ক্লাউডে বিজনেস করতে চাও, তাহলে ওই যে আমি বললাম যে তোমার একটা ফার্মেসি থাকলে মিনিমাম একটা প্যারাসিটামল তোমার দোকানে যদি না পায় কেউ, কারণ সিম্পল একটা ওষুধ, তাহলে কিন্তু সে বিরক্ত ফিল করবে, সে পরের সময় দেখা যাবে সে আর তোমার দোকানে আসবে না। আর যেখানে দেখা যাবে যে অ্যাভেলেবেল যে কোনো ওষুধ সেখানে পাচ্ছে, সে কিন্তু ওখান থেকেই তোমার প্রোডাক্টটা কিনবে। আবার ওই ডেকোরেটরের কথা বললাম, তুমি যদি ধরো 500 জনের আয়োজনের জন্য একটা ডেকোরেটরের কাছে তুমি গিয়েছো, সেখানে যদি সে না দিতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার মন খারাপ হবে। আর যেই জায়গায় তুমি দেখা গেছে যে বললো যে আমরা 500 না 1000, আমরা যত লোক আছে তা আমি ততজনের জন্যই আমি ভাড়া দিতে পারবো, তখন কোথায় আমরা যাব? যেখানে প্রচুর পরিমাণ আছে, পাওয়া যাচ্ছে, সেখানেই কিন্তু আমরা যাব, তাই না? সেরকম যে তোমার হার্ডওয়্যার সফটওয়্যারের ক্ষেত্রে তুমি ভাড়া দিতে চাচ্ছ, তোমার যদি এগুলো পর্যাপ্ত পরিমাণ যদি না থাকে, ক্লায়েন্ট চাওয়া মতো তুমি যদি না দিতে পারো, হ্যাঁ, সেরকম যে প্রচুর পরিমাণে এগুলো কিন্তু তোমার থাকতে হবে। সেটাকে বলতেছি আমরা কি, রিসোর্স স্ক্যালেবিলিটি। এগুলো বইতে ডিটেলস পড়বো। অন ডিমান্ড সার্ভিস, অর্থাৎ চাহিদা মাত্র তোমাকে দেওয়া, হ্যাঁ, তুমি চাওয়া মাত্রই যেন তোমার পর্যাপ্তই যদি থাকে তাহলেই তো কেবলমাত্র তুমি দিতে পারবা। তাহলে অন ডিমান্ড সার্ভিস, অর্থাৎ চাওয়া মাত্র তুমি যেন বাহককে বা গ্রাহককে তুমি যেন দিতে পারো, বা ক্রেতাকে তুমি যেন দিতে পারো। আরেকটি হলো পে অ্যাজ ইউ গো, অর্থাৎ তোমার ইউজার বা ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকুর উপরই তোমার পে করবে বা টাকা পয়সা পরিশোধ করবে, তার থেকে বেশি না। কারণ তুমি যদি ধরো একটা জিনিস ভাড়া দিলা, বলে দিলা 50 টাকা, বা ভাড়াটা অ্যাকচুয়াল 50 বা 50,000 বা 5,000, তুমি যদি সে যখন টাকাটা দিতে আসবে তখন যদি গিয়ে বলো যে ভাই 5,500 টাকা দিতে হবে, সে কিন্তু মন খারাপ করবে। সে আসল ইউজের ব্যাপারটা ছিল মূলত 5,000 টাকা। তাহলে এরকম করা যাবে না, অর্থাৎ যতটুকু সে ব্যবহার করবে ততটুকুর ফি কিন্তু সে দেবে। সেটাকে বলতেছে পে অ্যাজ ইউ গো। এখান থেকে পরীক্ষায় কীরকম আসতে পারে? পরীক্ষায় আসতে পারে ক্লাউড কম্পিউটিং কি, পরীক্ষায় একটা গল্প আকারের থেকে তারপরে আসতে পারে যে এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। তখন আমরা এই 3টা পয়েন্ট লিখে এটাকে ব্যাখ্যা করব। এরপরে আসো যে ক্লাউডের সেবার উপর ভিত্তি করে যে কি কি সেবা দিয়ে থাকে। হ্যাঁ, আইসিটির এই ক্লাউডের ক্ষেত্রে কি কি সেবা দিয়ে থাকে তার উপর ভিত্তি করে ক্লাউডের মডেল হলো তোমার 3 ধরনের। কি কি?
যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস। বাংলায়ও লিখতে পারো, তুমি ইংরেজিতেও লিখতে পারো। তাহলে কি প্রথম হলো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এখানে দেখবা যে বইতে আছে IaaS, তারপরে আছে PaaS, SaaS। তাহলে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বা অবকাঠামোগত সেবা, সার্ভিস মানে সেবা। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আরেকটা হলো কি সফটওয়্যার এজ এ সার্ভিস। এখন কোনটা কি মিন করে, কি বোঝায়? প্রথমে আসি অবকাঠামোগত সেবা, এটা আসলে কি? এই যে কিছুক্ষণ আগে আমি যে বললাম যে ধরো তুমি একটু স্পেস ভাড়া নিবা বা মেমোরি ভাড়া নিবা। মেমোরি এটা থেকে কি হার্ডওয়্যার না? তা এটা তুমি যদি ভাড়া নিতে চাও, আমরা ধরো জিমেইলের ডাটা রাখার জন্য 16 GB বা এরকম বিভিন্ন সিস্টেম আছে, একটা মিনিমাম তারা ফ্রি দেয়, কিন্তু তার থেকে আমাদের বেশি প্রয়োজন মেমোরি। তাহলে মেমোরি কি? এটা একটা হার্ডওয়্যার। তো সেই হার্ডওয়্যার কিন্তু তুমি এই যে জিমেইলের তথ্য তুমি যে রাখতেছো ড্রাইভে, সেটা কিন্তু একটা হার্ডওয়্যারের মধ্যে ঢুকতেছে। হয়তো তোমার এখানে নেই, তুমি যে তথ্য তোমার কম্পিউটারে দিচ্ছ, এটা কি তোমার কম্পিউটার বা তোমার ল্যাপটপে ঢুকতেছে বা তোমার মোবাইলে ঢুকতেছে? না, এটা ইন্টারনেটের মাধ্যমে আমাদের বাংলাদেশ হয়ে হয়ে তোমার সেই জিমেইল অর্থাৎ গুগলের যে কোম্পানি, যেখানে যুক্তরাষ্ট্র বলো, যুক্তরাজ্য যেখানেই বলো, সেই জায়গার যে একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারকে বলা হয়ে থাকে সার্ভার কম্পিউটার। ওই সার্ভার কম্পিউটারের মেমোরি কার্ড আছে। তো কম্পিউটারের মেমোরি কার্ডগুলোকে আমরা হার্ড ডিস্ক বলে থাকি। সেটা 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 10 টেরাবাইট, তাদের হার্ড ডিস্ক অনেক বড় মাপের। সেই সার্ভার কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে তোমার এই তথ্য, তুমি যে তথ্যগুলো রাখতেছো সেখানে গিয়ে কিন্তু থাকতেছে। তার মানে কি, ওই যে হার্ডওয়্যার, ওটা জিমেইলের ক্ষেত্রে আমরা তো ভাড়া দিচ্ছি না, আমরা ফ্রি আমরা ব্যবহার করতেছি। কিন্তু এরকম বড় মাপের স্পেস তুমি যদি ভাড়া নিতে চাও, তাহলে কি ওটা একটা হার্ডওয়্যার না বা ওটা একটা মেমোরি না? তাহলে মেমোরিটা কি হার্ডওয়্যার না? তাহলে এরকম হার্ডওয়্যার যদি ভাড়া নেওয়া হয়ে থাকে, সেটাকে বলতেছি আমরা কি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। তারপরে আসি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হলো যে সফটওয়্যার তৈরির জন্য আরেকটা সফটওয়্যারের কিন্তু প্রয়োজন পড়ে। কীরকম? যেমন তোমরা কিন্তু আমাদের ICT ল্যাবে তোমরা একটা সি প্রোগ্রামিং করেছো। সেখানে কিন্তু সি প্রোগ্রাম মানে কি, একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার কিন্তু ছোটোখাটো দুটির সঙ্গে যোগের একটা সফটওয়্যার তৈরি করছো, বিয়োগের, গুণের, ভাগের, এরকম সফটওয়্যার তৈরি করছো। এটা তৈরির জন্য কিন্তু একটা প্ল্যাটফর্মের প্রয়োজন পড়ছে, ঠিক না? যেমন আমরা সেক্ষেত্রে ব্যবহার করছিলাম কি, কোড ব্লক। তো সেই কোড ব্লক দেখা গেছে আমরা ফ্রি পাচ্ছি। আমাদের এই ধরনের দেশে অনেক কিছু আমরা ফ্রিতে পাই, তবে ফ্রি সার্ভিসের কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা কিন্তু আছে। তুমি যদি ফুল ভার্সন নিতে চাও কোনো সফটওয়্যারে, তাহলে কিন্তু টাকা দিয়ে নিতে হবে এবং তার সুবিধাও কিন্তু অনেক। এখন দেখা গেছে এটা দ্বারা তো আমরা সিম্পল ছোটোখাটো সফটওয়্যার, সেটা তোমরা কিন্তু যে কি বাস্তবতার কোনো কাজে লাগাইতে পারতেছে না। কিন্তু বাস্তব ধর্মী যখন কোনো অ্যাপস বা বিভিন্ন সফটওয়্যার যখন তৈরি করতে হয় বা করা হয়, তখন বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ওই ধরনের কোড ব্লকের মতো ওইরকম বড় বড় সফটওয়্যারের কিন্তু প্রয়োজন পড়ে যায়। তো ওই সকল বড় বড় সফটওয়্যার, দেখা গেছে ওগুলোর অনেক দাম। কোনো প্রতিষ্ঠান অর্থাৎ কোনো সফটওয়্যার কোম্পানি যখন, এগুলো তো সফটওয়্যার তৈরি হয় কোথায়? সফটওয়্যার কোম্পানিগুলোতে কিন্তু সফটওয়্যার তৈরি হয়। তো দেখা গেছে ছোট্ট একটা সফটওয়্যার কোম্পানি, সেখানে শুরুর দিকে দেখা গেছে এত বড় মাপের একটা সফটওয়্যার, একটা প্ল্যাটফর্ম, সফটওয়্যার তৈরির জন্য যে সফটওয়্যার, সেটাকে প্ল্যাটফর্ম বলতেছি। এরকম একটা এডিটর সফটওয়্যার কেনার মতো তাদের সামর্থ্য নেই বা কিনলে লস হয়ে যেতে পারে তাদের। তখন তারা শুরুর দিকে কি করে? তখন তারা শুরুর দিকে এরকম এডিটর বা প্ল্যাটফর্ম ভিত্তিক যে সফটওয়্যার, তারা কি করে ভাড়া নেয়। তো ওই ধরনের সফটওয়্যার ভাড়া নেওয়ার সিস্টেম, সেটাকে বলতেছে কি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। সর্বশেষে আসি সফটওয়্যার এজ এ সার্ভিস, অর্থাৎ সরাসরি সফটওয়্যার আমরা ভাড়া নিতে পারি। আমাদের এই যে প্রতিষ্ঠানের জন্য আমরা কিন্তু তোমাদের যে রেজাল্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা তোমরা দেখেছো, তোমাদের যে রেজাল্ট দিচ্ছি, এটাও কিন্তু আমরা ভাড়া নিয়ে চালাচ্ছি। অর্থাৎ প্রতি মাসে এর এগেনস্টে কিন্তু আমরা একটা ফি প্রদান করে থাকি, ঠিক আছে? এটাও কিন্তু একটা ক্লাউড সিস্টেম। এই যে সফটওয়্যার সরাসরি আমরা ভাড়া নিচ্ছি, নেওয়ার ফলে আমাদের অনেক সুবিধা। সেক্ষেত্রে দেখা গেছে আমার মেনটেনেন্সের কোনো সমস্যা নেই। শুধু রেজাল্ট করার সময় আমরা শুধু মার্ক ইনপুট করি, যে প্রত্যেক স্যাররা যার যে জায়গা থেকে মার্ক ইনপুট করে দিচ্ছে, জাস্ট একটা ক্লিক দেওয়া হচ্ছে, রেজাল্ট সুন্দর প্রস্তুত হয়ে যাচ্ছে। এটাকে মেনটেন বা করার জন্য আমাদের কোনো চিন্তা করতে হচ্ছে না। এটা কোথায় সেভ হয়ে আছে, কি আছে, কীভাবে, আমাদের কোনো চিন্তা করতে হচ্ছে না। আবার দেখা গেছে এটা আপডেট করার প্রয়োজন হচ্ছে, তারা যে সফটওয়্যারের যারা মালিক, যারা আমাদের কাছে ভাড়া দিচ্ছে, তারা নিজেরাই দেখা গেছে যে এই সফটওয়্যারটা আপডেট করে নিচ্ছে বা দিচ্ছে।
আমরা সে নিয়ে কোনো চিন্তা করতেছি না। তাহলে এই যে সফটওয়্যারটা আমরা ভাড়া নিয়েছি, এই ধরনের সফটওয়্যার ভাড়া নেওয়াকে বলতেছি সফটওয়্যার এজ এ সার্ভিস। তাহলে তিনটা হয়ে থাকে হার্ডওয়্যার, যে ওই যে আমরা কোনো তথ্য রাখার জন্য যে মেমোরি যদি আমরা ভাড়া নিয়ে থাকি সেগুলোকে বলতেছি হার্ডওয়্যার এজ এ ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত সেবা, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। সফটওয়্যার তৈরির জন্য বিভিন্ন এডিটর সফটওয়্যার বা প্ল্যাটফর্ম যে ভিত্তিক যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি বা ভাড়া নিয়ে থাকি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো শুরুর দিকে, সেগুলোকে বলি আমরা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। আর আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা সফটওয়্যার ভাড়া নিয়েছি, সেটাকে বলতেছি সফটওয়্যার এজ এ সার্ভিস। বিভিন্ন অর্গানাইজেশন বা তুমিও নিজেও একটা সফটওয়্যার ভাড়া নিয়ে চালাতে পারো, সেটাকে বলি কি আমরা কি সফটওয়্যার এজ এ সার্ভিস। আচ্ছা, এখন আসি যে শ্রেণী বিভাগ বিস্তৃতির উপর ভিত্তি করে আসলে মূলত এটা কতটুকু বিস্তার লাভ করে তার উপর ভিত্তি করে তিনটা ধরন, পাবলিক, প্রাইভেট আর এটা হলো হাইব্রিড। তোমাদের মাহবুবুর রহমানের বইতে দেখা গেছে যে আরেকটা প্রকার তোমরা পেতে পারো, সেটা হলো কমিউনিটি। তো অন্য বইগুলোতে তোমরা যদি দেখো তাহলে দেখবা যে তিনটা আছে, একটা হলো পাবলিক, আর একটা হলো প্রাইভেট, আর এটা হলো হাইব্রিড। পাবলিক প্রাইভেট এই দুইটার সংমিশ্রণে হলো কি হাইব্রিড। এখন কোন ক্লাউড সিস্টেমটিকে আমরা পাবলিক ক্লাউড বলতেছি? আমি বাংলাদেশে বসে আছি, হ্যাঁ, ধরো ইউএসের একটা সফটওয়্যার আমি এই জায়গা থেকে ভাড়া নিয়ে চালাবো, অথবা তাদের একটু স্পেস আমরা ভাড়া নিয়ে এখান থেকে চালাবো। অবশ্যই ক্লাউড কম্পিউটার কিন্তু ইন্টারনেট এর কানেক্টিভিটি বা নেটওয়ার্কের আওতাভুক্ত কিন্তু থাকতে হবে। তাহলে বিস্তারটা কতটুকু খেয়াল করো, ইউএসএ, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য তাদের একটা সিস্টেম আমি এই জায়গা থেকে অপারেট করতে চাচ্ছি ভাড়া নিয়ে, বা একটু স্পেস ভাড়া নিয়ে তোমরা অপারেট করতে চাচ্ছি, এই ধরনের এরকম যদি হয়, এরকম বিস্তারে যদি হয়, সেটাকে বলতেছি আমরা কি পাবলিক ক্লাউড। আর প্রাইভেট কোনটা? প্রাইভেট ক্লাউড হলো, যেমন আমি একটা অর্গানাইজেশনের সাথে ছিলাম 2012 সালের দিকে, সেখানে দেখা গেছে যে তারা একটা ক্লাউড সিস্টেম করে রাখছিল, যে আমাদের ওই অফিসের যত সফটওয়্যার প্রয়োজন পড়তো আমাদের কাজের ক্ষেত্রে, তো তাদের আইটির মানে আমরা তো একটা পার্টে কাজ করতাম, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে একটা পার্টে। তো এই কাজ করতে গিয়ে বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হতো, তো আমাদের এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা টিম ছিল। হ্যাঁ, আমরা শুধু ওই সফটওয়্যার কোয়ালিটিটা দেখতাম, আর আদার্স কাজ কিন্তু আমরা করতাম না। দেখা গেছে যে আদার্স কাজ করার জন্য একটা টিম ছিল, সেই টিমের ওখানে তাদের একটা সার্ভার কম্পিউটার ছিল, সেই সার্ভার কম্পিউটারে আমাদের এই কাজের জন্য, তারপর আমাদের আরেকটা টিম ছিল ডেভেলপিং টিম ছিল, তারপর আরেকটা R&D টিম ছিল। এরকম টিমের যতগুলো সফটওয়্যার প্রয়োজন পড়ে, সেই সফটওয়্যারগুলো সুন্দর তারা ক্রয় করে বা ডাউনলোড করে রেখে দিয়েছে তাদের ওই টিমটা একটা সার্ভার কম্পিউটারের মধ্যে। তারপর আমাদের যখন প্রয়োজন হতো তখন আমরা দেখা গেছে যে ওই আমাদের কম্পিউটারের সাথে ওই সার্ভার কম্পিউটারের একটা কানেক্টিভিটি ছিল, আমরা সুন্দর আমাদের কম্পিউটার থেকে ওই সার্ভার কম্পিউটারে ঢুকে গিয়ে আমরা সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে আমাদের কাজ করতাম। ঠিক আছে, তাহলে দেখে একটা অর্গানাইজেশনের এখানে কোনো ফি প্রদানের বিষয়টা আসলে এরকম ছিল না। আমাদের নিজস্ব ওই অর্গানাইজেশনে যখন ছিলাম, যখন আমি ওই কাজগুলো করছি, দেখা গেছে ওই কাজের জন্য বা ওই প্রতিষ্ঠানের কাজের জন্য তাদের একটা টিম, একটা সার্ভার কম্পিউটার ছিল, যেখানে কম্পিউটারও সফটওয়্যার বলো হার্ডওয়্যার বলো সব ছিল, ওখান থেকে আমরা তোমার ব্যবহার করছি। তাহলে ওই যে অর্গানাইজেশনের ওই যে সিস্টেম, ওই সিস্টেমটাকে বলতেছি আমরা তোমার প্রাইভেট ক্লাউড। এটা আসলে ব্যবসায়ের উদ্দেশ্যে না। এখন এরকম যদি আমাদের ওই অর্গানাইজেশনটা যদি এরকম হতো যে নিজেদের এমপ্লয়ীদের জন্য সফটওয়্যার সার্ভিস দেওয়া প্লাস বাইরেও এটাকে ভাড়া দেওয়া, সেটা দেশের মধ্যে হতে পারে, দেশের বাইরেও হতে পারে, তাহলে এরকম যদি হতো যে আমাদের নিজেদের ব্যবহার প্লাস দেশের মধ্যেই অন্য কেউ অথবা তোমার দেশের বাইরে কোথাও যদি ভাড়া দেওয়ার সিস্টেম, দুইটাই যদি থাকতো, হ্যাঁ, তাহলে ওই সিস্টেমটিকে আমরা কি বলতাম? হাইব্রিড ক্লাউড। সেটাকে আমরা বলতাম হাইব্রিড। আর কমিউনিটির ব্যাপারটা এরকম যে ধরো একটা কমিউনিটির মধ্যে সফটওয়্যার বা হার্ডওয়্যার ভাড়া দেওয়ার সিস্টেম, সেটা হতে পারে ধরো আমরা এই কলেজের পাশে ধরো কেওয়াটখলি কমিউনিটি, এরকম যদি একটা কমিউনিটি বা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির মধ্যে সফটওয়্যার ভাড়া দেওয়া বা এরকম যদি সিস্টেম হয়, সেটাকে বলবো আমরা কি কমিউনিটি তোমার ক্লাউড। এই হলো মোটামুটি তিনটা ধরন। পাবলিক, যে কোনো জায়গাতে যে কেউ তোমার অ্যাক্সেস করতে পারবে, ভাড়া নিতে পারবে। প্রাইভেট হলো তোমার একদম একটা প্রতিষ্ঠানের নিজস্ব এমপ্লয়ীদের কাছে তোমার সফটওয়্যার হার্ডওয়্যার দেওয়ার জন্য।
এটার ক্ষেত্রে ফি প্রদান নাও হতে পারে বা ফি প্রদান হয়ে থাকে না সাধারণত। হাইব্রিড হলো যে নিজেদের কাজ প্লাস বাইরে লোকের কাছে ভাড়া দেওয়া, এইটা দুইটার সংমিশ্রণ যদি হয় সেটাকে বলবো আমরা হাইব্রিড ক্লাউড। তাহলে তারপরে আসো যে এই ক্লাউড কম্পিউটিং সিস্টেমের ফলে আমাদের কি সুবিধা, কি লাভ। অলরেডি লাভ কিন্তু আমরা ওই যে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বলছি, তাই না? যে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের নিজেদের আর ক্রয় না করে আমরা ভাড়া নিয়ে আমরা সেখানে উপকৃত হলাম যেরকম। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই বিভিন্ন আলোচনার মধ্যেও ছিল যে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার বিভিন্ন সময় দরকার পড়ে, যেমন আমাদের সফটওয়্যার যদি ক্রয় করতে হতো অনেক টাকা খরচ হতো, এটা অপারেটিং নিয়ে অনেক চিন্তা করতে হতো, কিন্তু এখন কিন্তু আমাদের কোনো চিন্তা করতে হচ্ছে না, নির্দিষ্ট ফি আমরা মাসে প্রদান করতেছি। তো আমরা কিন্তু এখান থেকে আমাদের অনেক উপকার হচ্ছে। আদারওয়াইজ এটা যদি আমরা নিজেদের মধ্যে থাকতো তাহলে আমাদের একটা মেনটেনের একটা ব্যাপার থাকতো, অনেক একটু সমস্যাই থাকতো। তো তাহলে আমাদের কি কি সুবিধা, সহজ প্রাপ্যতা। হ্যাঁ, এই ক্লাউড কম্পিউটিংয়ের সহজ প্রাপ্যতা, আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা ভাড়া নিতে পারি, নিজস্ব হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। ঠিক আছে, এই যে আমাদের সফটওয়্যার যেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য আছে, এটার জন্য আমাদের কোনো ল্যাপটপ, আমাদের কোনো কম্পিউটার, কোনো কিছুরই প্রয়োজন কিন্তু পড়তেছে না। অর্থাৎ যখন আমরা রেজাল্ট প্রদান করি তখন দেখা গেছে আমাদের নিজেদের ল্যাপটপ থেকে জাস্ট ইনপুট করতেছি, কিন্তু ওই সফটওয়্যার কোথায় আছে এটা কিন্তু আমরা চিন্তা করতেছি না। অর্থাৎ আমাদের নিজেদের কোনো কম্পিউটারের মধ্যে ওই সফটওয়্যারটা কিন্তু রাখা নেই, তাই বলতেছে নিজস্ব হার্ডওয়্যারের প্রয়োজন কিন্তু হয় না। অপারেটিং খরচ কম, এই যে আমি বললাম যে এটা যে অপারেটিং, এটার মধ্যে কোনো খরচই নেই। ঠিক আছে, এটা আপডেট বলো, সমস্যা বলো, যাই বলো না কেন, এটার কোনো খরচ আমাদের নেই। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে। অর্থাৎ এই যে আমাদের সফটওয়্যার যেটা আছে এটাকে ধরো আপডেটের প্রয়োজন বা কতটুকু গতানুগতিক বা কতটুকু হালনাগাতের প্রয়োজন, এটা নিয়েও আমাদের কোনো টেনশন করতে হয় না। অর্থাৎ যোগ উপযোগী তারা চিন্তা ভাবনা করে তারা নিজেরাই আপডেট করে দেয়। তারপর হয়তো বা আমাদের প্রয়োজন হলে তারা নক দেয় যে এতটুকু আপডেট হয়েছে আমরা দেখে নিন। আমরা প্রবলেম পড়ে তাদের সাথে শুধু নক দিই যে এখানে এটা বুঝতেছি না, তখন ওরা বলে দেয়। ঠিক আছে, অর্থাৎ আপডেট নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না, যোগ উপযোগী করার জন্য তারা সব কিছু করতেছে। আচ্ছা, এই হলো মোটামুটি সুবিধা। তারপর অসুবিধা। অসুবিধাটা কি? অসুবিধাটা হলো যে একটু ফি প্রদান করতে হয়। ঠিক আছে, তবে অসুবিধা থেকে কিন্তু আমাদের সুবিধাটাই বেশি। তারপরও একটু অসুবিধা বলি যে নির্দিষ্ট মেয়াদে ফি প্রদান করতে হয়। প্রশিক্ষণ, অর্থাৎ এই যে সফটওয়্যার তুমি নিলা, এটা কিন্তু তুমি যদি না অপারেট করতে পারো তাহলে কিন্তু সমস্যা, তাহলে তো লাভ নেই। এই যে সফটওয়্যার আমরা যেটা নিছি এটা মোটামুটি একটু হলো আমাকে একটু দেখে নিতে হচ্ছে। ঠিক আছে, যে সফটওয়্যারে একটু প্রশিক্ষণ নিতে হচ্ছে। আবার ধরো একদম যদি আমাদের কোনো নন আইটি কোনো ব্যক্তি থাকে, হ্যাঁ, তাকে কিন্তু আবার একটু প্রশিক্ষণ দিতেই হবে। তার মানে একটু প্রশিক্ষণের ব্যাপার স্যাপার থাকে। নিরাপত্তা, আমাদের এই ব্যবসা মানেই অবশ্যই সেটা সিকিউরিটি থাকে। যেমন তুমি প্লেট ভাড়া নিয়ে আসছো, তুমি ভেঙে ফেললা, হ্যাঁ, তাহলে কিন্তু ভাঙাটা কিন্তু সে নিবে না, তাই না? তাহলে তারপরে ওনার কিন্তু একটা টেনশন যে আমার এই জিনিসগুলোর মধ্যে কিছুটা হলেও কি ভাঙতে পারে। অর্থাৎ তুমি সফটওয়্যার বা তথ্যগুলো যে রাখতেছো যেই জায়গায়, যেখানেই রাখো না কেন, কিছুটা হলেও তো তোমার একটু নিরাপত্তা ঘাটতি থাকে। এই যে আমরা তথ্য রাখতেছি, গুগল সে যদি এইগুলো করে বিনষ্ট করে ফেলে, বা ফেসবুকে আমরা বিভিন্ন তথ্য যে রাখতেছি সে যদি নষ্ট করে ফেলে, কিন্তু না, আসলে নষ্ট করা হবে না। তারপরেও তোমার তথ্য তো তোমার কাছে না, তাদের কাছে আছে। নিরাপত্তা নিয়ে একটু ঝুঁকি আমাদের থাকেই। তারপরে কি? ইন্টারনেটের উপর নির্ভরশীলতা। এই যে জিমেইলে, গুগল ড্রাইভে আমরা তথ্য রাখতেছি, আমাদের যদি ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে তাহলে কি আমরা তথ্য দেখতে পারবো বা ব্যবহার করতে পারবো না। আমাদের সফটওয়্যার যেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা অপারেট করতেছি, সেটা যদি ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে তাহলে কিন্তু আমরা এই সফটওয়্যারটা অপারেট করতে পারবো না। তার মানে কি? তুমি ক্লাউডের সুবিধা যদি নিতে চাও বা দিতে চাও, অবশ্যই ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। এই মোটামুটি আমাদের ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আলোচনা। এখন এখান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এটা একটা বিষয়। আবারও বলি, সবাই ক্লাসটি শেয়ার করো, প্লাস তোমাদের কমেন্টে রুলগুলো লিখে দাও। আচ্ছা, এখন আসি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এরকম প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ধরো মতিঝিল একটা জায়গা, তো ঢাকা মতিঝিল ওই জায়গাটা কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা স্পেস। তো ব্যাংকের ধরো ওখানে একটা ব্যাংক, তো তাদের একটা আইটির একটা সেক্টর প্রয়োজন। তো আইটির এই সেক্টরের জন্য তারা ওই জায়গাটা ব্যবহার করতে চাচ্ছে না, কারণ মতিঝিল ওই জায়গাটার তো ভ্যালু বা দামটা বেশি। তারা ধর নেটওয়ার্কিং, যত আইটির যন্ত্রাংশ, হার্ডওয়্যার সফটওয়্যার ওখানে না রেখে, প্রথমে তো তোমার একটা রুম বা একটা ফ্লোর তোমাকে নিতে হবে,
প্রত্যেকটা ব্যাংকের এগেনস্টে কিন্তু ব্যাকএন্ডে তোমার আইটির অনেক লোকজন সেখানে কাজ করে, অনেক কম্পিউটার ল্যাপটপ ওখানে কিন্তু কাজ করে। তো ওই জায়গায় না করে সেটা যদি তোমার গাজীপুরও বাদ দিলাম, আরও ধরো একটা মফস্বলে নিয়ে আসে, বা গাজীপুরের একটা মফস্বল জায়গায় ধরো একটা সিলেকশন করলো জায়গা, সেই জায়গায় তোমার হার্ডওয়্যার, তারপর মধ্যে সফটওয়্যার সমগ্র কিছু রেখে দিল, আইটি টিম সব মনে করো গাজীপুরের সেই মফস্বল জায়গায়। তাহলে ওই জায়গা থেকে এই জায়গায় যদি নিয়ে আসে তাহলে কি টাকা পয়সার অনেক কিন্তু কমবে, তাই না? মফস্বলের জায়গায় ওখানে দেখা গেছে একটা ফ্লোরের ভাড়া যদি হয় 1 লাখ বা 10 লাখ টাকা, এই মফস্বলে দেখা যাবে যে 50,000 টাকা। তাহলে এখানে কিন্তু অনেকটাই টাকা পয়সা কিন্তু সেভ হবে। তাহলে এই জায়গা থেকে তোমার ধরো করতে চাচ্ছে, তাহলে এখান থেকে তাহলে ওই মতিঝিল পর্যন্ত, মূল অফিস ধরো মতিঝিল, এই মতিঝিল পর্যন্ত তাদের এই গাজীপুর থেকে মতিঝিল পর্যন্ত একটা কি কানেক্টিভিটি থাকতে হবে, নেটওয়ার্ক থাকতে হবে, আদারওয়াইজ তো এই ডাটা অ্যাক্সেস করতে পারবে না। তো এই যে একটা সিস্টেম, এটাই কিন্তু একটা ক্লাউড সিস্টেম, যে আইটির সমগ্র কিছু হলো তোমার গাজীপুরের মফস্বল অ্যাক্সেস করবে কোন জায়গা থেকে, ক্লায়েন্টরা বা অফিসের কর্মকর্তাগুলো তোমার সেটা অ্যাক্সেস করবে কিন্তু মতিঝিল থেকে। এটাই কিন্তু একটা, এই সিস্টেমটাকেই আমরা যদি বলি এখানে কোন সিস্টেমের মাধ্যমে এটা হতে পারে, তাহলে আমরা বলবো কি এটা ক্লাউড সিস্টেম। এখন এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে, হতো যে কোনো জায়গা থেকে আসতে পারে, গতে আসলো যে তাহলে উদ্দীপকের আলোকে এখানে কোন সিস্টেমটি, তাহলে আমরা বলবো উদ্দীপকের আলোকে এই সিস্টেমটি হলো ক্লাউড সিস্টেম। আর যদি বলি যেখানে এই উদ্দীপকের আলোকে যে সিস্টেমটি তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, তখন আমরা বৈশিষ্ট্যকে দেবো এই 3টা: রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সার্ভিস, পে অ্যাজ ইউ গো। এরপর যদি বলা হয় যে এর শ্রেণী বিভাগ, ঘতে আসলো যে এর শ্রেণী বিভাগগুলো ব্যাখ্যা করো, তাহলে আমরা দেবো কি প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড। অথবা আসলে এর মডেলগুলো ব্যাখ্যা করো, তখন আমার মডেল। অথবা আসলে সুবিধাগুলো আলোচনা করো, সুবিধা দিব। যদি আসে অসুবিধা আলোচনা করো, অসুবিধা দিব। ঠিক আছে না? এরকম নানা ধরনের প্রশ্ন আসতে পারে। তোমার আসতে পারে যে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়ে থাকে কোথায়, তোমরা আনসার করো। তুমি বলো যে ক্লাউড কম্পিউটিং সিস্টেমে। এরকম এমসিকিউ তোমার আসতে পারে। তাহলে আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ। তোমরা এইটা একটু দেখবে যে উদ্দীপকটা বললাম। মোট কথা হলো এখানে যতটুকু আলোচনা এগুলো তোমরা একটু পড়ে আয়ত্তে নিয়ে আসবে। তো প্রথমে আমরা পড়বো কি ক্লাউড কম্পিউটিং হার্ডওয়্যার সফটওয়্যার ভাড়া নেওয়া। এর বৈশিষ্ট্য 3টি। কী? রিসোর্স স্কেলেবিলিটি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ রিসোর্স থাকতে হবে, আদারওয়াইজ ক্লাউড কম্পিউটিংয়ের বিজনেস হবে না। অন ডিমান্ড সার্ভিস, যখন ক্রেতা চাবে তখনই যেন দেওয়া যায়। পে এজ ইউ গো, অর্থাৎ ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকুর উপর পে করবে। তার ক্লাউডের মডেল বলতে কি কি সেবা তোমার ভাড়া হয়। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, অবকাঠামো অর্থাৎ হার্ডওয়্যার এরকম। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, অর্থাৎ সফটওয়্যার তৈরির জন্য যে সকল সফটওয়্যার সেগুলোকে বলতেছি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সেটাও ভাড়া হতে পারে। সফটওয়্যার অর্থাৎ সরাসরি একটা সফটওয়্যারও ভাড়া হতে পারে, আমাদের প্রতিষ্ঠানের জন্য সেটা ব্যবহার করি। ক্লাউডের শ্রেণী বিভাগ, পাবলিক, যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাক্সেস করে যদি ভাড়া নিয়ে, দেশের বাইরে একটা সফটওয়্যার আমরা এখান থেকে অ্যাক্সেস করে ভাড়া নিলাম, সেটাকে বলবো আমরা পাবলিক, যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাক্সেস যদি করতে পারে। প্রাইভেট, একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের জন্য, তাদের প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের জন্য দেওয়ার জন্য, সেটাকে বলবো আমরা প্রাইভেট। এই দুটার মিশ্রণ, অর্থাৎ নিজেদেরও প্রতিষ্ঠানের জন্য এবং ভাড়া দেওয়ার জন্য বাইরের, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা হাইব্রিড। সুবিধা কি? সহজপ্রাপ্যতা, হার্ডওয়্যারের প্রয়োজন নেই, অপারেটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না, খরচ কম, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার তোমার আপডেট হচ্ছে। অসুবিধা কি? যে ফিটা প্রদান করতে হয়, সফটওয়্যারটা চালানোর মতো একটু প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। তারপর নিরাপত্তা একটা বিষয় থাকে, যতই আমরা বলি না কেন, তারপরেও যে নিজের তথ্য তো অন্যজনের কাছে থাকবে, একটু নিরাপত্তা একটা বিষয় থাকে। আর অবশ্যই সেখানে কি থাকতে হবে? ইন্টারনেটের নির্ভরশীলতা। তো এই মোটামুটি আজকের ক্লাস। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে হয়তো আগামী ক্লাসে ফেরদৌস স্যার ক্লাসটি নিবে, হয়তোবা আশা করি স্যার নিবে। আর আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলবে। হ্যাঁ, আসন্ন ঈদে তোমাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি অগ্রিম। সবাই ভালো থেকো। হ্যাঁ, অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি যে নিয়মগুলো, সেই নিয়মগুলো অবশ্যই মেনে চলবে। সবার জন্য দোয়া রইল, শুভকামনা। সবাই ভালো থেকো, অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ।